প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের সাথে যে সেশনটি শুরু করছি সেখানে আমি আলোচনা করতে চাই পঞ্চম অধ্যায়ের 5.5, 5.6 এবং 5.7 যেখানে আলোচ্য বিষয় হিসেবে আছে ডিফাইন সিরামিক, মেনশন দি কনস্টিটিউয়েন্টস অব সিরামিক্স, ক্লাসিফাই সিরামিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনা শুরুর পূর্বেই আমি তোমাদেরকে এই সেশনে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি যেভাবে বললাম সেখানে মূলত আলোচ্য বিষয় হচ্ছে এরকম যে সিরামিক বলতে কি বোঝায়, সিরামিকের উপাদানসমূহ কি কি, বা কিভাবে সিরামিক কি কি উপাদান নিয়ে কার কার সমন্বয়ে সিরামিক গঠিত হয়, এবং সর্বশেষে হচ্ছে সিরামিকের শ্রেণীবিন্যাস বা প্রকারভেদ কেমন, এই বিষয়গুলোই। তাই প্রথম থেকেই বলার চেষ্টা করি, সিরামিক টাইলস যেটি মূলত সেটি একইভাবে এই কথাগুলো আসবে, একটু খেয়াল করবে। সেটি হচ্ছে এরকম যে ক্লে, সেটাকে যদি আমরা পার্মানেন্টলি শক্ত করে ফেলি তাপ দিয়ে, এবং কখনো কখনো তাকে যদি একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য গ্লেজি করি, তাহলেই সেটি নাম হয়ে যাবে হচ্ছে সিরামিক। তাহলে ক্লেকে চূড়ান্তভাবে তাপের মাধ্যমে শক্ত করে এবং কখনো কখনো তাকে সৌন্দর্য বৃদ্ধির জন্য যদি গ্লেজি আকারে তৈরি করি, তাহলে সেটাকেই বলা যেতে পারে সিরামিক। আবার অন্যভাবে বলা যেতে পারে এরকম, রেড অথবা হোয়াইট ক্লে আমরা যেটা প্রকৃতিতে পাই, সেখানে আমরা এই জিনিসগুলোকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন রকমের যেটা বলা যেতে পারে যে চুল্লি, তাতে তাপ দিয়ে, যেটাকে কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে KILN কিল্ন হিসেবে পরিচিত, আমরা সিমেন্টের ক্ষেত্রে হয়তো এই বিষয়গুলো বলেছিলাম, তোমাদের মনে আছে। এর মধ্য দিয়ে প্রবাহিত করে যদি আমরা কোনো একটি রূপদান করি রেড অথবা হোয়াইট ক্লেকে, তাহলে আমরা কিন্তু ব্যবহারযোগ্য সিরামিক টাইলস হিসেবে যে উপাদানগুলো পাবো সেটাকে আমরা সিরামিক টাইলস বলতে পারি। সিরামিক টাইলস প্রকৃত অর্থে একদম পোর্সেলিন টাইলের মতোই এরকম একটি বিষয়, কারণ পোর্সেলিন টাইল আরেকটু ভিন্নতর সিরামিক টাইলসের তুলনায়। তার উপাদানগত দিকে খুব পার্থক্য না থাকলেও কিন্তু তার ব্যবহার ক্ষেত্রের এবং তার বৈশিষ্ট্যের বেশ কিছু পার্থক্য তাদের মধ্যে আছে। আবার অন্যভাবে বলা যেতে পারে, সিরামিক টাইলস, বালি, ন্যাচারাল প্রোডাক্টস, ক্লে, এগুলোকে একটি নির্ধারিত বা নির্দিষ্ট আকারের মোল্ডের মধ্যে রেখে চুল্লিতে অর্থাৎ কিল্নের মধ্যে দিয়ে যদি তাদেরকে উত্তপ্ত করা হয়, তখন আমরা যে প্রোডাক্টটি পাই তাকেই আমরা সিরামিক টাইলস হিসেবে অভিহিত করতে পারি। ওই যে প্রথম দিকে বলছিলাম, কখনো কখনো একে ইচ্ছা মতো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য গ্লেজি করা যেতে পারে, অথবা আনগ্লেজড অবস্থায়ও এগুলোকে উৎপাদন করা সম্ভব। খুব উজ্জ্বল হবে, কখনো কখনো সেটি একেবারেই অনুজ্জ্বল। মূল বিষয়গুলো হচ্ছে এরকম। কিন্তু সে উজ্জ্বল করার জন্য এবং অনুজ্জ্বল করার জন্য যে উপাদানগুলো ওর ভিতরে মিশ্রিত করা হয়, সেটা আমরা একটু পরেই হয়তো
জানার চেষ্টা করব। তাহলে সিরামিক টাইলস বলতে মূলত আমরা কি বলতে পারি? সিরামিক টাইলস হচ্ছে এমন একটি পদার্থ যেটি মুখ্যত ক্লে দ্বারা অথবা ক্লের সাথে স্যান্ড অথবা ক্লের সঙ্গে অন্যান্য আরও কিছু প্রয়োজনীয় বৈশিষ্ট্যগত বা আচরণগত পরিবর্তন আনার জন্য কিছু ন্যাচারাল আইটেম প্রোডাক্টসকে মিশ্রিত করে যদি আমরা তাপ দিয়ে শক্ত করে তাকে ব্যবহার উপযোগী করি নির্দিষ্ট আকার আকৃতিতে, তখন তাকে সিরামিক বলা যেতে পারে। সেই তাপ দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, যেটাকে আমি একটু আগে বললাম কিল্ন। এটির সঙ্গে আরও অতিরিক্ত উপাদান হিসাবে অনেক কিছু ব্যবহার করা হতে পারে এবং হয়ে থাকে। শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে তাকে বিভিন্ন জায়গায় ব্যবহার উপযোগী করা এবং বিভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত করা, তার সৌন্দর্য বৃদ্ধি করা ইত্যাদি বিষয়গুলো থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন একটু আলোকপাত করতে চাই যে বিষয়গুলো বলা হলো ঠিক অনুরূপ, যে এর উপাদানসমূহ কি কি, এর কম্পোজিশনগুলো কি কি, এটি কি কি উপাদানের সমন্বয়ে গঠিত হয়, কনস্টিটিউয়েন্টসগুলো কি কি। মূলত সিরামিক টাইলস যখন উৎপাদন করা হয় তখন তার ভিতরে কিছু কেমিক্যাল এলিমেন্টস থাকে এবং কিছু কম্পাউন্ডস থাকে, যেগুলো মূলত সিরামিক ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয় এবং এর উপরে একটি উজ্জ্বল আবরণ তৈরি করার ক্ষেত্রেও সেই উপাদানসমূহের অনেকগুলো ভূমিকা রাখে। মুখ্যত বা সাধারণত বলা যেতে পারে যে ক্লে, সিলিকা, ফেলডেসপার অ্যান্ড আদার মিনারেলস এবং অন্যান্য কিছু খনিজ উপাদান, সেগুলোকে নির্দিষ্ট আকার দিয়ে নির্ধারিত চুল্লির মধ্যে অধিক তাপমাত্রায় উত্তপ্ত করে এগুলোকে ব্যবহার উপযোগী করা হয়। এই হচ্ছে মূলত। আবার কখনো কখনো এভাবে বলা যেতে পারে বা সত্যিকারভাবেই থাকে, তাদের ওই বললাম বৈশিষ্ট্য, আচরণ এবং ব্যবহার ক্ষেত্রের উপর নির্ভর করে কম্পোজিশন হিসেবে থাকতে পারে ক্লে, কোয়ার্টস, যেগুলো হচ্ছে নন প্লাস্টিক ম্যাটেরিয়াল, এবং ফেলডেসপার, একটু আগে যেমন বলছিলাম। আবার কখনো কখনো এর সাথে অতিরিক্ত হিসাবে, যেমন একটু আগে বলছিলাম যে এর নানাবিধ বৈশিষ্ট্য এবং আচরণগত পরিবর্তন আনার জন্য যে কিছু ফ্লাক্স ব্যবহার করা যেতে পারে, যেগুলো আসলে ওই অ্যাডিটিভস ম্যাটেরিয়ালস হিসেবে দিয়ে আমরা গ্লোসি করতে পারি। মূলত এই সকল উপাদানের সমন্বয়ে সিরামিক গঠিত হয় এবং যেভাবে বললাম সেক্ষেত্রে শুধুমাত্র উৎপাদনের যে প্রক্রিয়া তার একটু হেরফের বাদে সকল কিছুই মূলত একেবারেই একই রকম। আমরা যদি অন্যভাবে একটু দেখার চেষ্টা করি তাহলে অতিরিক্তভাবে বলতে পারি যে ওর আচরণগত এবং বৈশিষ্ট্যগত যে পরিবর্তন আনার জন্য কিছু উপাদান মিশ্রিত করা হয়। তার মধ্যে এমনও থাকতে পারে যে ক্লের সাথে ট্যাল্ক ইউজ করা হবে, স্যান্ডের কথা আগেই বলেছিলাম, এভাবেও কিন্তু হতে পারে। শুধুমাত্র তার দেখা গেল যে অন্য উপাদান দিলে সেটি ভারী হয়ে যায়, এক্ষেত্রে হয়তো একটু হালকা ওজনের হবে। এই সকল বিষয়গুলো নিয়ে মূলত সিরামিকের উপাদানসমূহ গঠিত। সিরামিককে কিভাবে শ্রেণীবিন্যস্ত করা যায়, সেক্ষেত্রে এভাবে বলা যেতে পারে যে মূলত 3 ভাবে সিরামিককে ক্লাসিফাই করা যায়। প্রথম বিভাজনটি এইভাবে হতে পারে যে ওর পানি শোষণ রেট বা ক্ষমতা কেমন তার উপরে ভিত্তি করে, যেটা মূলত বিভিন্ন জায়গায় তাকে যে ব্যবহার করা হবে, প্রয়োগ করা হবে, তার উপরে ভিত্তি করে এটি নির্ধারণ করা হয়। ক্লাসিফিকেশন করার জন্য আরেকটি উপায় হতে পারে যে ম্যানুফ্যাকচারিং মেথড কেমন, যেটার মাধ্যমে তার অ্যাপিয়ারেন্স এবং পারফরম্যান্স নির্ধারিত হতে পারে বা নিয়ন্ত্রণ করা হয়। আরেকটি উপায় হতে পারে
ডিজাইন এবং স্টাইল কেমন, তার ভিত্তিতে সিরামিককে আমরা শ্রেণীবিভাগ করতে পারি, ক্লাসিফাই করতে পারি, যেটা কিনা মূলত তার যে বিভিন্ন ক্ষেত্রে যে তাকে ব্যবহার করা হবে, ব্যবহার করার উপযোগী হিসেবে তৈরি করা, এবং তার অ্যাস্থেটিক যে অ্যাপিল, যে আমি কোনভাবে কোন জায়গায় ব্যবহারযোগ্য হয়ে খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার উপযোগী তৈরি করতে পারি, এই সকল বিষয়ের উপরে ভিত্তি করেও আরেকটি পদ্ধতি থাকতে পারে, যার মাধ্যমে আমাদের সিরামিককে শ্রেণীবিভাগ করা যায়, শ্রেণীবিন্যস্ত করা যায়। যদি প্রথম যে বিভাজন পদ্ধতি, যে তাদের পানি শোষণ ক্ষমতা, ওয়াটার অ্যাবজর্পশন রেট কেমন, তাহলে আমরা বলতে পারি এইভাবে যে তার নামকরণ করা যায় ইম্পারভিয়াস টাইলস, যেটা কিনা 0.5%-এরও কম পানি শোষণ করার সক্ষমতা থাকে, সেই জাতীয় টাইলসগুলোকে, সিরামিক টাইলসগুলোকে আমরা বলতে পারি ইম্পারভিয়াস টাইলস। ভিট্রিয়াস টাইলস, যেটা হতে পারে 0.5 থেকে 3% পর্যন্ত ওয়াটার অ্যাবজর্পশন করে, এগুলো মূলত ইনডোর এবং আউটডোর সব ক্ষেত্রেই ব্যবহার উপযোগী হয়ে থাকে। সেমি ভিট্রিয়াস টাইলস, যেটা পানি শোষণ ক্ষমতা 3 থেকে 7% পর্যন্ত হয়, মূলত এগুলোকে ইনডোর ইউজের জন্যই স্পেশালি অ্যাড্রেস করা হয়। এবং আরেকটি হচ্ছে নন ভিট্রিয়াস টাইলস, যেটা 7%-এর অধিক পানি শোষণ করতে পারে বা সাধারণত করে থাকে। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি যে ম্যানুফ্যাকচারিং মেথডের উপরে ভিত্তি করে সিরামিক টাইলসকে কোনভাবে ক্লাসিফাই করা যায়, সেখানে আমরা বলতে পারি যে এক্সট্রুডেড টাইলস। কেন এরূপ নামটা? শুধুমাত্র ওই যে ম্যানুফ্যাকচারিং মেথড, মূলত সিরামিক উপাদানসমূহকে, সেই মিক্সচার অফ ক্লে, স্যান্ড, ওয়াটার এটসেট্রা এটসেট্রা যেটাই থাকলো, তার সকল উপাদানসমূহকে যদি এক্সট্রুডিং পদ্ধতিতে ফর্ম দেওয়া হয়, আকৃতি দেওয়া হয়, সাইজ এবং শেপ নির্ধারণ করা হয়, তখন সেই সিরামিক টাইলসগুলোকে আমরা শ্রেণীবিভাগ করতে পারি, বিন্যস্ত করতে পারি, এই ভাবে তাদেরকে একত্রে চিহ্নিত করতে পারি, সেটা এক্সট্রুডেড টাইলস। অর্থাৎ এক্সট্রুশন প্রসেসে যদি আমরা ওর মিক্সারকে প্রসেসের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন আকার এবং আকৃতি যদি কেটে কেটে টুকরা করে ফেলি, তাহলেই সেটি হবে এক্সট্রুডেড টাইলস হিসেবে পরিগণিত হবে। আর একটা হতে পারে ড্রাই প্রেসড টাইলস। এটি মূলত আমাদের যে ওই উপাদানসমূহের যে মিক্সচার, তার সঙ্গে তার বৈশিষ্ট্যগত আচরণগত বিষয়গুলোকে কমানোর জন্য, বাড়ানোর জন্য, প্রয়োজন উপযোগী করার জন্য যে সকল উপাদান ব্যবহৃত, সেগুলোকে একত্রে করে আমরা যদি নির্ধারিত মোল্ডের মধ্যে রেখে উচ্চ চাপে আমরা তার একটা আকৃতি দেই এবং তাকে সমন্বিত করে ফেলি, এবং তারপরে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করি নির্দিষ্ট ধরনের ফায়ারিং স্পেসে রেখে, যেটাকে আমি খানিকটা আগে বলছিলাম কিল নামে অভিহিত যেগুলো, তাহলেই যে টাইলসগুলো তৈরি হবে সেগুলোকে আমরা তখন বলতে পারি ড্রাই প্রেস টাইলস। এই জাতীয় টাইলসগুলোকে ড্রাই প্রেস টাইলস হিসেবে অভিহিত করা হয়। সর্বশেষে আমরা টাইলসের ক্লাসিফিকেশন এভাবে করতে পারি, সেটা হচ্ছে ডিজাইন এবং স্টাইলের উপরে ভিত্তি করে, যেমন সাবওয়ে টাইলস, মোজাইক টাইলস, হেক্সাগন টাইলস, পেনি রাউন্ড টাইলস, উড লুক টাইলস, মার্বেল লুক টাইলস, এইভাবে আমরা তাদেরকে শ্রেণীবিন্যস্ত করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই সেশনে আলোচনা করার আমি চেষ্টা করলাম সেটা হচ্ছে যে সিরামিক টাইলস বলতে কি বোঝায়, তারপরে হচ্ছে সিরামিক টাইলস তৈরি করতে গেলে এর ভিতরে কি কি কম্পোজিশন, ইনগ্রেডিয়েন্টস, উপাদান ব্যবহার করা হয়, অর্থাৎ সিরামিক কি কি অন্যান্য পদার্থ বা দ্রব্যের সহযোগে সিরামিক টাইলস গঠিত হয়, এবং সর্বশেষে সিরামিক টাইলসকে আমরা কোন কোন ভাবে শ্রেণীবিন্যস্ত করতে পারি, এই সকল বিষয়গুলো।
আশা করি তোমরা শুনে বোঝার চেষ্টা করলে এবং এর পরবর্তীতে নির্ধারিত টেক্সট পড়ে তোমাদের ধারণাকে আরও বৃদ্ধি করবে এই প্রত্যাশা রেখে আমি এখনকার সেশন শেষ করছি।